ধারাবাহিক বিভিন্ন সামাজিক চলচ্চিত্র নির্মাণ করেন, যা বাংলার আবহমান কালের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে। ঝাঁকে ঝাঁকে মানুষ এসব সিনেমা দেখতে ভিড় করতে থাকে। বিশেষ করে সে সময় নির্মিত হয় রূপবান সিনেমাটি। এই সিনেমাটি দেখতে তখন প্রেক্ষাগৃহে মানুষের ভিড় লেগে যায়। সে সময় সিনেমা নির্মাণ করেন জহির রায়হান, খান আতাউর রহমান, নারায়ণ ঘোষ, বিকাশ, সুভাষ দত্ত, মহিউদ্দিন, এই দেশা, মুস্তাফিজ অনেকেই। জহির রায়হানের কখনো আসেনি কাছের দেয়াল, জীবন থেকে নেক্সট অফ জেনোসাইড, এ স্টেট ইজ বর্ন চরিত্র ওই সময় উজ্জ্বল সৃষ্টি। এছাড়াও নবাব সিরাজউদ্দৌলা, রাজা সন্ন্যাসী, আমারতলা মানুষের বিনোদনের আর কোনো উপায় নেই সিনেমা হল ছাড়া। সেই কারণে সিনেমা হল থেকে দর্শক যাতে ফেরত না যায়, যাতে ব্লাক না হয় এবং টিকেটের রেট যাতে না বাড়ে, এই ব্যাপারটা আপনারা নিশ্চয়তা দেবেন। এইভাবে কিন্তু চলছিল। বঙ্গবন্ধুর দুঃখজনক হত্যাকাণ্ডের পর ৭৭-৭৮ এসে তৎকালীন সরকার এবং সেখানে দেখা যাচ্ছে যে 7টা সেক্টরে ভাগ করি, সেই সেক্টরগুলিকে আমরা নানাভাবে আজকে বিস্তর আলোচনা করছি না। এটা পরবর্তীতে আমাদের 5 তারিখে কেন হলো না, কারণ অভিনয় শিল্পী সঙ্গে চলচ্চিত্র অভিনয় শিল্পী সঙ্গে নির্বাচন এবং ঈদকে মাথায় রেখে 5 তারিখে কিন্তু 11 তারিখ ঈদ ছিল। ওখানে আমাদের পুরো বিষয়গুলি কিন্তু অনেকটাই লেখা আছে যে আমরা আমাদের সংকটগুলি কি, উত্তরের উপায়গুলি কি কি, সরকারের সাথে আমরা কিভাবে যাব, হল মালিকদের সাথে আমরা কিভাবে যাব, সাংবাদিক ভাইদের সাথে আমরা কিভাবে যাব, কর্পোরেটকে আমরা কিভাবে ইনক্লুড করব। সিনেপ্লেক্সগুলিকে দুঃখের সাথে বলছি, গতকালই ফেসবুকে দেখলাম আমাদের ঈদের ছবি যারা নির্মাণ করেছেন তাদের 3জন ফিল্ম নির্মাতা ফেসবুকে লিখেছেন দর্শক চাহিদা থাকা সত্ত্বেও আগামী পরশুদিন, আজকে আগামীকাল থেকে তারা সমস্ত ঈদের ছবি নামিয়ে দিয়ে বিদেশি ছবি চালাচ্ছে। সমস্যা। আর এইখানে উপস্থিত আছেন আমাদের, আমি তার অন্য পরিচয় বাদ দিয়ে ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আমাদের আরশাদ আনন্দ রনি ভাই, উনি উপস্থিত আছেন। আমাদের আসল কলিক ভাই বলেছেন আমি তার প্রযোজকের মূল্যায়ন, চলচ্চিত্রের উন্নয়ন। প্রযোজক নাই মাঠে, এটা মানে প্রযোজক সমিতি নাই, তো যার ফলে কোনো কিছুই যোগসূত্র আসছে না। তাই সর্বপ্রথমেই যে চলচ্চিত্র প্রযোজক সমিতিটা গঠন করা দরকার, যে কোনোভাবেই হোক। কারণ প্রযোজক সমিতি হবে কি করে, কারণ সবাই যদি একই চেয়ারের মায়া না ছাড়তে পারি তাহলে প্রযোজক সমিতি হবে না। তাই প্রযোজক সমিতিটা গঠন করা দরকার। এবার আসলে হলো সরকারের সহযোগিতা, অনুদান। অনুদান তো একটু আগে শাহিন ভাই বললো, অনুদান মানে হলো যা ইচ্ছা সেভাবে এটা অপব্যবহার করা। এই পর্যন্ত অনুদানের কোনো ছবি পয়সা আনছে, এই আমার মনে হয় যে একদম যদি নাও করি তো আমার মনে হয় 100-3 ছবি হয়েছে অনুদান, বেশিও হইতে পারে। আমি শুধু 2টা বিষয় বলবো। এটা হলো আমরা সমস্যা নিয়ে আলোচনা করছি। সমস্যা আমাদের অরুণ ভাই বলছেন সিনেমা হল অর্থাৎ সিনেপ্লেক্স বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন, এটি একটি ব্যাপার। আমরা সবসময় সরকারের দিকে তাকিয়ে থাকি, সরকার আমাদেরকে এই অনুদান দেবে, এইভাবে আমরা আগাবো, এই করব। এই এত সরকারের দিকে তাকিয়ে থেকে সময় নষ্ট। সরকারেরও একটা প্ল্যান পাস করতে একটা। আমার শুধু এটুকু বলা আছে যে সিনেমা আমাদের ভালোবাসার জায়গা, আর মেয়েদের কাজ করার ক্ষেত্রে যেমন অনেক জায়গায় অনেক প্রতিযোগিতা সুযোগ হয়, সিনেমা বানানোর ক্ষেত্রে আরো বেশি। তবুও মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে, আচরণ চেঞ্জ হচ্ছে। আর আমার মনে হয় যে মানে বড় বড় পরিচালকরা আমাদের তো সবাই পুরুষই, কিন্তু মেয়েরা একটা কাজ যেভাবে যে যত্ন নিয়ে, যে ভালোবাসা নিয়ে, যে স্বপ্ন নিয়ে সাজায়, সেইটুকুকে আসলে সবার সাহায্য করা বা সমর্থন করা উচিত, এইটুকু আমরা আশা করি। আর বাকিটা যদি আমরা ওরকম সাহায্য সহায়তা বা সবার সমর্থনগুলো পাই, তাহলে আমরা আমাদের স্বপ্নের কাজগুলো ওরকমভাবে আমাদের নিজেদের যত্ন এবং প্রচেষ্টা দিয়ে ঠিক যেভাবে সাজাতে চাই ওভাবে সাজাতে পারবো। থ্যাংক ইউ। একজন ভালো
ডিরেক্টর পিক করতে পারে, এটা হলো মানে আমার কাছে মনে হয়। এবং তারপরে তো অবশ্যই সেই প্রডিউসারকে আমরা যদি সহযোগিতা করি, সেক্ষেত্রে আমাদের দরকার হলো একটা ভালো কন্টেন্ট, ভালো অভিনয় এবং টেকনিক্যাল সাইড, এবং নেপথ্যে যারা যারা আছেন সেই জায়গাগুলি আমাদের প্রডিউসারকে ইনক্লুড করা উচিত। কারণ উনি যখন টাকা লগ্নি করবেন তখন ডিরেক্টরকে ভাবতে হবে যে কত সুন্দর করে কাজটা মেক করা যায়। আমার কাছে মনে হয়েছে যে স্টার সিনেপ্লেক্স, না সিনেপ্লেক্স, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম সিনেমা হল প্রয়োজন। কারণ দেখা যায় যে আমরা 2K তে কাজ করছি, কিন্তু বাইরে গিয়ে যখন অন্য সিঙ্গেল হলগুলোতে ঢুকি, কিছুই আসলে প্রযোজকের সাথে লাগতে হবে ভালো পরিচালক, ভালো চিত্রগ্রাহক, ভালো সঙ্গীত পরিচালক এবং ভালো কাহিনী। এই কাহিনীটা একদিনে তৈরি হয় না। আমরা তো সকালে প্রডিউসার পেলাম, বিকালে শুটিং শুরু করলাম, ওই জন্য ছবি তো আমাদের হয় না। তবে দুঃখের বিষয় হলো প্রিয়তমা যদি এত সুপার হিট ছবি, রূপবান যখন হিট করলো, রাতারাতি ছবির পর ছবি, এক রূপবানের পরে 12টা রূপবান হয়ে গেল, সবাই নেমে পড়লো ছবি করতে। কই প্রিয়তমা হিট করার মতো কোনো প্রডিউসার তো এগিয়ে আসেনি কেন? হল তো তখনই অটোমেটিক্যালি হবে যদি ছবি আসে আমাদের, যদি আমরা ছবির মতো ছবি করতে পারি। এই কারণে যে যখন আমাদের দুঃসময় আমাদের পাশে বাসাস আবার দাঁড়িয়েছে, তারা প্রমাণ করেছে বাসাস চলচ্চিত্র শিল্পের সব সময় পাশে থাকে, এর উদাহরণ আমাদের সৃষ্টি করে। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত প্রযোজক, পরিচালক, শিল্পী এবং সাংবাদিকবৃন্দ, প্রেস মিডিয়া এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি বলছি যে সারা পৃথিবী যখন চলচ্চিত্র উন্নতির দিকে বাংলাদেশ তখন পিছিয়ে, আমরা আজকে বাসাসের বলেছি সিনেপ্লেক্সে রূপান্তরিত করেছি, এটা কিন্তু আমাদেরই সদস্য, সকলে কিন্তু প্রদর্শক সমিতির সদস্য। তাই আমরা আশা করব আপনারা যেভাবে উদ্যোগ নিয়েছেন, আপনারা ছবির মাধ্যমে, লেখনীর মাধ্যমে এবং প্রযোজকরা যে নতুন নতুন ছবি দিচ্ছে তার মাধ্যমে যদি হলগুলো সংস্কার করা এবং নতুন নতুন উদ্বোধন তৈরি করা। আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে একটি আবেদন জানাবো, যে সেটি হচ্ছে আমাদের এই শ্রদ্ধের ডিএটিএফ ভাই, আমাদের ওই যে আমাদের আপা, সে কিন্তু এই লোন নেওয়ার ব্যাপারে অনেক চেষ্টা করছি আমরা, সে বিশেষ করে অনেকে জানে। আমরা গ্রাম থেকে আজকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং আমি কারণ নাম মেনশন না করে ডান থেকে শুরু করে বাম পর্যন্ত উপস্থিত সকলকে, চলচ্চিত্র পরিবারের সকলকে আমি অভিজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তাদের ব্যস্ততম সময়ের মধ্য থেকেও সময় দিয়ে আমরা এক জায়গায় হতে পেরেছি। এই জন্য আমি সরাসরি কথাতেই চলে যাই। আসলে চলচ্চিত্র নিয়ে সমস্যা, অনেক সংকটের উত্তরণের উপায় আছে। আমি কি পিছনে অনুরোধ করতে পারি আপনার চুপ থাকার জন্য একটু? একটা জায়গায়ও 11টা পয়েন্টের মধ্যে একটি পয়েন্টও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির করণীয় কি, বা চলচ্চিত্র এই সংকট উত্তরণে যে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিরও একটা করণীয় আছে, সেই বিষয়ে কোনো আলোকপাত বা উল্লেখ নেই। তাহলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নামটা থাকছে কিভাবে? এটা আমার প্রশ্ন রেখে গেলাম। আমরা আসলে এটা দেখেছি এজন্য যে আপনাদের কথা শুনে আমরা বিষয়। জি স্যার, থ্যাংক ইউ। আসলে এই সমস্যাটা এখানেই না, দেখা যাচ্ছে যদি আবার চলচ্চিত্রে ফিরে আসেন তাহলে চলচ্চিত্রে কি কি সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে, কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, সেই বিষয়ে কি একটু সূক্ষ্মভাবে লেখা প্রয়োজন বোধ করেন না? সেই সাথে আরেকটি পরিতাপের বিষয়, একই নিউজের কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট। আমি যদি 10টা নিউজ পড়ি, 10টা নিউজের বক্তব্য একই পাবো, 10টা নিউজ একই জিনিস পাবো, একই ছবি পাবো। তাহলে আপনাদের প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেকজন সাংবাদিক কি করছেন? তাহলে তো একজন সাংবাদিক এক পত্রিকায় চাকরি করে 10 জায়গায় নিউজ ছাপালেই পারেন। সেই সাথে আরেকটি পরিতাপের বিষয়, বানান ভুলের কথা আর নাই বা বলে সাংবাদিকদের। বাংলাদেশ, আমি নিজে, আমরা আসলে একটি বিষয়কে প্রথম কিভাবে দেখবো সেটা হচ্ছে জরুরি। আমি আপনার প্রতি সম্মান প্রদর্শন দেখছি। আজকে যে বাসটাস এই অনুষ্ঠানটির আয়োজন করেছে, এটাকে অপরাধ করেছে? প্রথম প্রশ্ন। যদি অপরাধ না করে থাকে তাহলে আপনি যেভাবে কথা বললেন, আমার কাছে মনে হলো আমার এই সংগঠনটি
চূড়ান্ত রকমের একটা অপরাধ করেছে। একটি গ্লাস, আমার সামনে একটি গ্লাস আছে, এই গ্লাসটি অর্ধেক পানি আছে। আপনাকে যদি আমি এখানে অনেককে জিজ্ঞেস করি, কেউ বলবেন এটি অর্ধেক খালি, আবার আপনি হয়তো বলবেন অর্ধেক, আপনি হয়তো খালি বলবেন, কেউ বলবে অর্ধেক ভরা, কিন্তু আমি অর্ধেক ভরার পক্ষে। আজকে যে আয়োজনটা হয়েছে, সেই আয়োজনটা অর্ধেক ভরিয়ে দেওয়ার জন্য আয়োজনটা। আপনি যেটা বললেন বাংলাদেশ কি করতে পারে, সেই কথা 13টি বা 11টির মধ্যে একটিতেও নেই। আর আমি এখন কেন বলবো? আমি যদি সাংবাদিক সংগঠন, আমি আপনাদের নিয়ে চলাফেরা করি, আমি আপনাদের কাছে শুনতে চাইবো। তার আয়োজনে অনেক কষ্ট থাকে। আপনারা যারা এসেছেন, বিনীতভাবে বলি, আয়োজনের গুরুত্বপূর্ণ দিকটা চিন্তা করবার চেষ্টা করেন যে আয়োজনটা কেন হয়েছে। এই মুহূর্তে আমার কাছে বিশ্লেষণ, আমি আর বেশি কথায় যাব না, আমার মুহূর্তে বিশ্লেষণ যে আমি আমার 38 বছর অভিজ্ঞতায় যে অভিজ্ঞতাটা পাচ্ছি, আসেন আমরা আগে আমাদের ঘরটা ঠিক করি। চলচ্চিত্রের একটা বিরাট পরিবার আছে, সেই পরিবারটাকে ঠিক করি। নায়করা রাজ্জাকের সঙ্গে আমার অনেক সখ্যতা ছিল, সোহেল রানার সাথে আমার অনেক সখ্যতা আছে। এক সময় আমাদেরকে তারা ডাকতেন, আমরা সাংবাদিকরা এবং চলচ্চিত্র কর্মীরা সবাই একসাথে বসে আড্ডা দিতাম। এখন সেই আড্ডার পরিবেশটা কি আছে? আড্ডাটা হয়? আড্ডাটা হয় না। বরং আমি আমার অফিসে বসে সেদিন খুব কষ্ট পেলাম, আমাদের সাংবাদিক ভাইদের, সরি আমি 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 একটা ক্ষমা চেয়ে আলোচনাটা করছি, আমাদের সাংবাদিক ভাইদেরকে এপিসে পিটানো। এটা তো আশা করি। কেন এই ঘটনা ঘটবে? আপনি তো একবারও সেই কথা বললেন না যে ভাই এটা কেন হলো, এইটা আলাদা করলেন না। শেষ কথাটা বলি, তখন এখানে অনেকে আছেন, চলচ্চিত্রে, আমাদের চলচ্চিত্রে অভিভাবক দরকার, এইটা খুব জরুরি দরকার। আমার সাথে পাশে যিনি বসে আছেন, তার সাথে আমার ওইভাবে পরিচয় নেই, কিন্তু আমি তার কথা প্রচুর শুনছি। আশাদ আদনান, আদনান ভাই আপনার উপরে অনেক ভরসা করছে চলচ্চিত্র অঙ্গন, এবং আমরা যারা আছি, আসেন সবাই মিলে পরিবারটা তৈরি করি, আগে পরিবারটা ঠিক করি। অভিযোগ না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করবেন না, আগে পরিবারটা ঠিক করেন। চলচ্চিত্র পরিবার যদি ঠিক হয়, তাহলে আমাদের স্বপ্নটা বাস্তবায়ন হবে। শেষে একটি উদাহরণ দেই, এখানে চয়নিকা চৌধুরী যখন অভিনয় কথা বলছিলেন, তখন আপনারা নিশ্চয়ই একটা বিষয় খেয়াল করেছিলেন, অরুণ চৌধুরী তার ভিডিওটা, আর যে বিষয় শেষের দিকে আমরা হালকা বিভাজনে জড়িয়ে রয়েছি, এটা আমাদের দরকার নেই। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই, সেটা হলো চলচ্চিত্র যদি বেঁচে থাকে, তাহলে চলচ্চিত্র সাংবাদিক সবাইকে বাঁচবে, চলচ্চিত্র শিল্পী সবাইকে বাঁচবে, চলচ্চিত্রের সাথে যে ওরিয়েন্টেড ডিরেক্টর, প্রডিউসার যারা এখানে আছে, তারা বাঁচবে আমি মনে করি। আর স্পেশালি একটা কথা বলতে চাই, সেটা হলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আসলে চলচ্চিত্র বান্ধব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। উনি খুবই পছন্দ করেন চলচ্চিত্রকে, এই ভেবে উনি 1000 কোটি টাকা দিয়েছেন, লোন দিয়েছেন সহজ শর্তে দেওয়ার জন্য। বাট যাদের হাতে দিয়েছেন সেই মানুষগুলো এমন ভাবে বেঁচাচ্ছে, পেছিয়ে পেছিয়ে 3 বছর পার করে দিয়েছে, একজনও কোনো লোন পায়নি এখনো পর্যন্ত। আমি শুধু একটা কথাই বলবো, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, আইন করে গেছেন, বিদেশি ছবি আমাদের দেশে চলতে পারবে না, সেখানে আপনারা কি করছেন এটা আমার কাছে অবাক লাগছে। বিদেশি ছবি আনার জন্য পারমিশন করলেন, নিয়ে আসলেন, এবং আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার এটা কি একটা রাস্তা নয়? আরেকটা হলো এফডিসি কথা যেটা যে দায় বলেছে, এটা আমি বলতে চাই, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে বিদেশি ছবি এখনই বন্ধ করা হোক। আর আপনারা আরেকটা কথা বলেছেন যে অনুদানে অনেক অনুদান দেওয়া হয় যাদেরকে আমরা চিনি না। আপনারা এই জিনিসটাকে আগে খেয়াল করবেন, দর্শক কেমন ছবি চায়। দর্শক কি 2000 সালে ওই দর্শকের চায়, 90-এর চায়, নাকি আধুনিক প্রজন্মের যে দর্শকগুলো তৈরি হয়েছে, তারা যে আধুনিক টেকনোলজির যে ছবিগুলো সেটা চায়? এটা কিন্তু জানতে আপনাদের জন্য খুব কঠিন ব্যাপার না। আপনাদের হাতে মোবাইল আছে,
এক একটা ছবি যখন রিলিজ হয় আমাদের দেশে এবং বিদেশে, তখন দেখবেন কমেন্টগুলো আপনারা পড়বেন, যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে দর্শকের রুচিটা কোথায়। আগে আমরা দর্শককে কিন্তু আমাদের ছবির মধ্যে আটকে রাখতে পারতাম, আমরা যা দেখাতাম তারা তাই লুফে নিত। কিন্তু এখন আকাশ উন্মুক্ত, এখন তাদের হাতে মোবাইল, তাদের রুচির অনেক পরিবর্তন ঘটেছে। তা না হলে আপনার এই যে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দেখেন আজকে ফ্যামিলি নিয়ে কেউ যেতে চায় না, কারণ ওখানে সেই পরিবেশটা নাই। কিন্তু আগে কিন্তু আমরাও গেছি, আমরা ওখানে যে ওই ভ্যানের ভিতরে ঘেমে ছাদ চিপতে দিতে আমরা স্কুল লাইফে ছবি দেখে বেরিয়ে আসছি। এখন কিন্তু কেউ যাবে না। এখন যারা দেখবে যে একজন ইন্টারমিডিয়েট পাস করা একটা ছেলে সারাদিন একটা কর্পোরেট অফিসে চাকরি করে এসির ভিতরে, সে এসে কিন্তু টাকা দিয়ে ঘাম কিনে নেবে না, তাকে হল, একটা ভালো পরিবেশে হল চায়। তাহলে একটা সুন্দর একটা পরিবেশে হল দরকার, এই দর্শকের জন্য একটা ভালো তার রুচি। আজকে যে চলচ্চিত্র শিল্পের সমস্যা এবং উপায় বের করবার যে গুরুত্বপূর্ণ একটি আলোচনার আয়োজন করা হয়েছে, এই আলোচনায় যারা উপস্থিত আছেন এরা সবাই অনেক অনেক অভিজ্ঞ মানুষ এবং দক্ষ দক্ষ পরিচালক আছে, অভিনেতা অভিনেত্রী আছেন, এবং ঘুরে ফিরে একটি কথায় আজকাল উচ্চারিত হচ্ছে, প্রিয়তমা এবং রাজকুমার। তো রাজকুমারের প্রিয়তমা তো প্রতি সপ্তাহে একটা করে বানানো সম্ভব না, এবং প্রযোজক তো নাই, আশ্বাদ আপনাদের দেব, রাষ্ট্রপতি ছিল তো আমরা সবাই না। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ধন্যবাদ, কৃতজ্ঞতা বাচসাসকে এত সুন্দর একটি আয়োজনের জন্য। দীর্ঘদিন ধরে শুনছিলাম যে উৎপাদনের জন্য কিছু সেমিনার দরকার, বৈঠক দরকার, আলাপ দরকার। সেই জায়গা থেকে আজকে বাচসাস শুরু করেছেন। আমি মনে করি যে অন্যান্য সংগঠনগুলো এই পথ ধরে এই আলাপ আলোচনাগুলো চালিয়ে যাবে এবং দূর করবেন যে আসলে উত্তরণের মূল পয়েন্টগুলো কি। আমরা কিন্তু ভালো করে জানি যে আসলে আমি একজন মানুষ, আমার দায়বদ্ধতা কি, পৃথিবীতে আমি জন্ম নিয়েছি, মৃত্যু আমার অনিবার্য। আমি আজকে এই টেবিলে মাহফিলে যে কথাগুলো বলবো, আসলে কি করা উচিত, বা আমি মানুষ হিসেবে বা পরিচালক হিসেবে আমার কি কি দায়বদ্ধতা আছে। আমি খুব সংক্ষিপ্ত আকারে শেষ করছি। মুখোমুখি আব্দুল জব্বার খান শুরু করেন এবং আজকে রাজকুমার পর্যন্ত মাঝখানে যে কালজয়ী চলচ্চিত্র অসংখ্য, সেই ছবিগুলো কিন্তু আমরা বানিয়েছি। বাংলাদেশের জীবন থেকে নেওয়া বা অবুঝমন কিংবা সত্য মিথ্যা কিংবা চাঁদনি, আম্মাজান বা এভাবে আমরা 100-150 ছবি বলতে পারবো। প্রতিটা মানুষ ছিল। সাধারণ সম্পাদক সবাইকে এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, সেমিনার আয়োজন করার জন্য। কথা বলে লাভ নেই, কথা অনেকই হয়, অনেক কথাই হয়, কিন্তু কার্যক্রমে যদি না হয় তাহলে তো কথা বলে লাভ নেই। এখানে একটু আগে যে কথাটা হয়েছে সিনেমা হল নিয়ে, আমি 1 বছর ধরে চেষ্টা করছি অঞ্জনা সিনে কমপ্লেক্সের একটি হল সিনে কমপ্লেক্স তৈরি করার জন্য। আমাকে যেভাবে ইকিউটি দেখিয়েছে সোনালী ব্যাংক থেকে, আমার তো মাথা খারাপ হয়ে গেছিল প্রথমে। তারপরে আমি সাহস করে, যেহেতু চলচ্চিত্রই আমার সবকিছু আমি মনে করি, আমি সেই হিসাবে আমি তাদের ইকিউটি গুলো চেষ্টা করেছি পূরণ করার জন্য। এখানে উজ্জ্বল আছেন, আর এই হল তৈরির ব্যাপারে, সিনেপ্লেক্স তৈরির ব্যাপারে আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন আমাদের সুদীপ্ত কুমার দাস। কিছুই হবে না, এটা তো অসত্য। এটা তো সিনেমা দেখে কিছুই হবে না, কারণ আমরা এই যে বাইক মেরে এত বড় বক্তব্য দিই, হ্যাঁ, তা কোনো কাজে করবে কোনো সুযোগ থাকে না। আমার কথা অনেকে রাগ হবে, বা চরম সত্য কথা, এই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার জন্য অনুদানের ছবি একটা বসে, আমার ছবি অনুদানের ছবি টাকা পেয়ে বিয়ে করে গাড়ি সেই আছে। চলচ্চিত্র শিল্পী সমস্যার উত্তরণের উপায় গোল টেবিল বৈঠক, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস ভাইদেরকে আজ এই গোল টেবিল বসানোর জন্য
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি। এখানে আমাদের চলচ্চিত্র উত্তরণের যে সমস্যাগুলো কিন্তু সবাই আমরা বলেছি, আমাদের শিল্পীরা, প্রডিউসার, হলের মালিক সবাই কিন্তু আমরা একই কথা বলেছি। যতটাই বলি না কেন, আমাদের চলচ্চিত্র কিভাবে আপনার উত্তরণ হবে এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মেন কথা। আমরা কিন্তু অনেক সময় অনেক ভুলে যাই, শুধু বলতেই থাকি, কিন্তু এটাকে নিয়ে কাজ করি না। আজকে যে আপনার এই বৈঠকে আমরা কিন্তু বলছি এখানে শেষ, তারপর কিন্তু যার যার ঘরে বা যার যার বিজনেসে বা যার যার জায়গায়। আমি মনে করি যে এই চলচ্চিত্র উন্নয়ন করতে হলে বারবার এই বৈঠক দিতে হবে, বারবার বসতে হবে সবাইকে নিয়ে যে আমরা কিভাবে আমাদের এই চলচ্চিত্র উন্নয়ন করতে পারি। আমরা এই কারণটা ওদেরকে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, সবাইকে একই মত একই কথা, আমি কিন্তু সবার সাথে একই মত পোষণ করছি। একটা হলো যেটা বললে চলচ্চিত্রের কয়েকদিন আগে শিল্পীরা চলচ্চিত্রের মানে সাংবাদিকদের মেরেছে, আমি তার জন্য অনেক অনেক দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি। কিন্তু কখনোই আমি কোনো জায়গায় কোনো মিডিয়াকে দেখলাম না যে সাংবাদিকরা মার খেলো কেন, এই ঝগড়াটা কেন লাগে, এটা কিন্তু কখনোই আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না, হয়তো আমার ভুল হবে, এখানেও কিন্তু বলা হলো না আর কি। হ্যাঁ, সেটা কিন্তু আপনার যে কারণে কিন্তু গন্ডগোলটা হয়েছে। আমরা শিল্পীরা কেন সাংবাদিকদের গায়ে হাত দিব? সাংবাদিকরা তো আমাদের ভাই বন্ধু। হ্যাঁ, আমাদেরকে লেখালেখি মাঝে মাঝে একটু এদিক হয়, আবার দেখা গেল আবার সমঝোতা হয়। এটা আমরা হলো চলচ্চিত্রের মানুষ, সারা বিশ্বেই কিন্তু এরকম আছে যে মিডিয়া যারা কাজ করে তাদেরকে লেখা একটু বিপুলভাবে একটু ভালোভাবে। একটা সময় যখন আমি কাজ করেছি, আমার কথাই বলবো, এখনো অনেকেই আছেন যে সাংবাদিকরা আমাকে তুমি বলে শব্দ গ্রহণ করেন, অনেক বন্ধুরাই কিন্তু আমার আছে। তাদের সাথেও কিন্তু লেগেছে, আবার ভালো লিখেছে, খারাপও লিখেছে, আবার কিন্তু সেই বন্ধুত্ব সম্পর্কটা আমাদেরকে রয়ে গেছে আমাদের। তো এইটা আমরা চাই যে আমাদের সাংবাদিকরা কিন্তু আমাদের বাইরে নয়, আমরাও কিন্তু আমার সাংবাদিকদের বাইরে নয়, সবাইকে সবার প্রয়োজন আছে। এই ভুল ত্রুটি হতে পারে, সেখানে আমার মনে হয় নিজেরা সমাধান করতে পারি আর কি। দীর্ঘ সময় আমাদের সাথে ছিলেন এবং আপনাদের যে মতামতগুলো দিয়েছেন আমরা সবগুলি লিখিত আকারে সংশ্লিষ্ট দপ্তরে দিলাম। আর আমাদের আরেকটা সৌভাগ্য যে আমাদের চলচ্চিত্র শিল্পে একজন মাননীয় সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, উনি এখন জাতীয় সংসদে আছেন। এইসব বিষয়ে আইন এবং আরো সরকারের কাছাকাছি অনেক কিছু বলার আছে। আজকের যে আলোচনার বিষয়টা উনি দেখতে আসলো, ওনাকে টোটালটা বিট করা হবে, দেওয়া হবে। উনিও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বা সংসদে গিয়ে উনি কথা বলতে পারবেন। ধন্যবাদ সকল এবং সবাই উপস্থিত আমাদের লিজেন্ডরা আছেন যারা অভিজ্ঞ, এবং আমাদের সংসদ সদস্য মাননীয় আমাদের প্রাণপ্রিয় ভাই আসসালামু আলাইকুম। আমি আসলে মানে এমন টাইমে দেওয়া হয়েছে যে কথাটুকু বলা উচিত হবে না জানি না, তারপর আমি বলতে চাই বাংলাদেশ চলচ্চিত্রের একটা কালো অধ্যায় বলা, এখানে কালো অধ্যায় আমাকে আগে ঘটনার জন্য বলা হচ্ছে, কিন্তু আমার আসলে ওনাকে দেখলেই আমার আমাদের মধ্যে একজন এমপি হয়ে গেল। হাতালি বাদ দিয়ে যে আমাদের কথা আসলো, সমিতির কথা আসলো, অবশ্যই জানাই। এবং যে আমরা চলচ্চিত্র সমস্যা এবং আমাদের সংকটের উপায় নিয়ে আমরা কথা বলছি। আসলে বিশাল সংকট বলবো আছে, সেটা বলবো না। আবার কালো অধ্যায় এগুলো আমি মানি না। আমি মনে করি চলচ্চিত্রের সবসময় ভালো সময় ছিল, সবসময় ভালো সময় ছিল। সেই আহমদ জামান চৌধুরী থেকে শুরু করে এখন পর্যন্ত ভালো ফিল্ম তৈরি হয়, ভালো মানুষ হলে যায়, ভালো দর্শক হলে যায়। আমি সারা বিশ্বব্যাপী এখন ঘুরে বেড়াচ্ছি নানান কারণে, নানান সুযোগ সুবিধার কারণে। আমি সম্প্রতি সৌদি আরবের জেদ্দা দেখেছি, সিনেপ্লেক্সে 10টি হল আছে একসাথে, এবং সৌদি আরব সহ সমস্ত পাকিস্তানের হলগুলোতে বাংলা ছবি চলছে। সারা বিশ্বব্যাপী কিন্তু বাংলাদেশের ছবি বা কানে কি অন্যান্য জায়গায় আমরা কিন্তু দেখছি ছবিগুলো। আমরা বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কিন্তু আগে পাকিস্তান চলচ্চিত্র সমিতি ছিল, সেখানে যারা ছিলেন আমি বরাবরই বলি সুযোগ পেলে যে সেখানে আহমদ জামান চৌধুরী ছিল, ফজল সাবুদ্দিন ছিল, আলমগীর কবির ছিলেন, সাদাত চৌধুরী ছিলেন, ওবায়দুল হক, আজিজ বিশির ছিলেন, এবং গোলাম আওয়াজ ছিলেন, জাহাদ খান ছিলেন। আমরা বলি যে সেই সংগঠন সেই শুধু চলচ্চিত্র সাংবাদিক সমিতি ছিল, পরবর্তীতে এটি রূপ নিয়েছে। তখন আমার হাতে অনেকগুলো কাজ নিয়ে নিয়েছে।
আমি মাত্র একটা মিটিং করে আসলাম যেখানে মূল উপজীব্য ছিল যে তামাকের উপর ট্যাক্স বাড়ানো, তামাক এবং তামাকজাত পণ্যের উপর ট্যাক্স বাড়াতে হবে এবং তাতে করে দেখা গেল যে সরকারের একটা বিরাট বড় রাজস্ব আসবে, সেটা নিয়ে একটা আমাদের সংলাপ ছিল। ওই অনুষ্ঠানটা করতে করতে আমার মনে হলো যে আমরা সরকারের কাছে দাবি জানাতেই পারি যে কিভাবে আমাদের টিকিট থেকে ট্যাক্সের টাকাটা কমানো যায়। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আমাদের এই মুহূর্তের একটা তাৎক্ষণিক সমস্যার সমাধান। কারণ যেখানে সিনেমা হল কম, সিনেমার সংখ্যা কম, সেখানে অল্প বিস্তর কিছু সিনেপ্লেক্সে আমাদের সিনেমা রিলিজ হয় এবং একটা সিনেপ্লেক্সে যখন আমাদের সিনেমাটা রিলিজ হয় সেখান থেকে আমি দেখেছি, হিসাব করে যে খুবই সামান্য টাকা একজন প্রযোজক পায়। সেক্ষেত্রে আমরা যদি এই ট্যাক্সের টাকাটা কমাতে পারি এবং এটা যদি আমরা সর্বসম্মতিক্রমে এবার মহান সংসদে তুলে ধরতে পারি বাজেটের সময়, আমার কাছে মনে হয় যে আমাদের এই শিল্পের জন্য একটা বড় সমস্যার সমাধান হবে। আমি এটা নিয়েছি। তারপরে এইমাত্র জাকির ভাই এই ব্যাপারে বললেন, আমি সরি যে আমি এতক্ষণের বাকি আলোচনা শুনতে পারিনি, কিন্তু আমার প্রায় 27 বছরের জার্নি থেকে আমি জানি কি কি আলোচনা হয়েছে, কি কি আমাদের সমস্যা। আমাদের অনেক সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধানও আছে। সমাধানগুলি নিজেদেরকেই করতে হবে, নিজেদেরকেই বের করে নিয়ে আসতে হবে। ভালো সিনেমা বানাতে হবে, ভালো সিনেমা বানাতে হবে এবং সেই সিনেমাগুলো সুন্দর একটা সময় রিলিজ করতে হবে। কমে এসেছে, তো যদি হল না পান তবে সেখানে কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না যে আমার সিনেমাটা কোনটা ভালো কোনটা খারাপ। তো এই বিভাজন, এই দ্বন্দ্বগুলো দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ছিল আছে এবং সেগুলি থেকে আমাদেরকে নিরসন করতে হবে, বেরিয়ে আসতে হবে। বাচসাসের সাথে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংস্থা সমিতি, বাচসাস নামটি হয়েছে কিন্তু চলচ্চিত্র থেকে। এতে করে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের চলচ্চিত্রের কি রমরমা অবস্থা একসময় ছিল, যে চলচ্চিত্র শিল্পকে নিয়ে একটা সাংবাদিক সমিতি তৈরি হয়ে গেছে, যেখানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির যে অবস্থা সেটা আমরা জানি। সেখান থেকে যদি শিল্পী সমিতির এই অবস্থা হয়, বাচসাসের কি অবস্থা হতে পারে? তো সার্বিকভাবে আমরা যদি এগিয়ে না আসতে পারি, আমরা যদি উত্তরণ ঘটাতে না পারি, তবে আস্তে আস্তে যে দ্বীপ নিভে যাওয়ার মতন অবস্থা হয়, সেই সংকটের দিকে আমরা না যাই। পৃথিবীতে যত বিনোদন আছে তার সর্বশ্রেষ্ঠ বিনোদন কিন্তু সিনেমা। বড় পর্দায় 3 ঘন্টা একটা ভালো সিনেমা দেখার চেয়ে আনন্দ আর কোথাও হতে পারে না। আমি গত সপ্তাহে টরন্টো থেকে ফিরে এসেছি, একটা নিউ ইয়র্কে একটা বাংলা আমিন হক রাশেদ, রুহুল সাখাওয়াত, লিটন রহমান এবং রুহুল আমিন ভুইয়া যারা আছে, আমরা একটা ছবি নিচ্ছি অতিথিতে। এভাবে নিয়ে যে মনে হয় সবার পিছনে চলে যায় আপনারা, এই সব